বন্ধুরা কেমন আছেন? আজ আমি ব্যাখ্যা করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বিজয় সেতুপাতির তেলুগু মুভি মহারাজা নিয়ে। মুভিটির ডিরেক্টর হচ্ছেন নিথিলান সামিনাথন, যার জন্য আপনারা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন এবং অবশেষে আমরা এই সিনেমাটি নিয়ে এসেছি। মুভিটির IMDb রেটিং হচ্ছে 8.6 স্টার আউট অফ 10। এই মুভিতে আপনি অ্যাকশন, ড্রামা এবং থ্রিলার তিনোটাই পাবেন। তাই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এবার দেরি না করে সরাসরি আমরা মূল ভিডিওতে যাই। সিনেমার শুরুতে আমরা মহারাজা নামে একজন ব্যক্তিকে দেখতে পাই, যিনি একজন সেলুনে চুল কাটার কাজ করেন। আজ তিনি তার মালিকের কাছে এসে কিছুদিনের ছুটি চান এবং জানান যে তিনি তার স্ত্রী এবং মেয়ের সাথে কোথাও ঘুরতে যেতে চান। তার মালিকও তাকে ছুটির অনুমতি দেন। এর পরের দিন মহারাজা একটি খেলনার দোকানে গিয়ে তার মেয়ের জন্য বিভিন্ন খেলনা কিনতে শুরু করেন এবং বাইরে এসে তার স্ত্রীকে দেখান। আসলে ওই দোকানের সামনেই মহারাজার বাড়ি ছিল। ঠিক তখনই একটি পিকআপ ট্রাকের ব্রেক ফেল হয়ে যায় এবং তার ভারসাম্য হারিয়ে মহারাজার বাড়িতেই ঢুকে পড়ে, যার ফলে একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। মহারাজা এতে অনেকটাই শকড হয়ে যান। এই দুর্ঘটনায় মহারাজার স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়, কিন্তু তার মেয়ে বেঁচে যায়। এরপর মহারাজা নিজেই তার মেয়েকে বড় করেন এবং তাকে কোনো কিছুর অভাব হতে দেন না। এরপর কাহিনী অনেক বছর পর শিফট হয়, যেখানে আমরা মহারাজার মেয়ে জ্যোতিকে দেখি, যার খেলাধুলা খুবই পছন্দ ছিল। তাই সে তার 10ম শ্রেণীর পড়াশোনার দিকে তেমন মনোযোগী দিচ্ছিল না, যার ফলে স্কুলের শিক্ষকরা তাকে অনেক শাস্তি দিতেন। কিন্তু সেই শিক্ষকদের মধ্যে আসিফা নামের একজন ম্যাডাম তাকে অনেক সহায়তা করতেন এবং পড়াশোনায় অনুপ্রাণিত করতেন। এরপর আমরা মহারাজাকে দেখি, যেখানে আমরা দেখতে পাই যে মহারাজার বাড়িতে জ্যোতি এবং তার সাথে আরো একজন লক্ষ্মী নামে কেউ থাকেন। এই লক্ষ্মী কে তা আপনি পরে জানতে পারবেন। এখানে আমরা জানতে পারি যে মহারাজা নিজের সেলুনও খুলে ফেলেছেন। এখন আমরা দেখি যে মহারাজাকে জ্যোতি স্কুলে ডাকা হয়, যেখানে স্কুলের হেডমাস্টার জ্যোতিকে বকতে থাকেন। এটি দেখে মহারাজা খুব রেগে যায় এবং হেডমাস্টারকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে বলেন। মহারাজার রাগ দেখে বোঝা যায় যে তিনি তার মেয়েকে অনেক আদর দিয়ে বড় করেছেন। মহারাজার রাগ দেখে হেডমাস্টারও ভয় পেয়ে যান এবং জ্যোতির কাছে ক্ষমা চান। কিছুদিন পর জ্যোতি মহারাজাকে জানায় যে তাকে স্কুলের পক্ষ থেকে খেলাধুলার প্রতিযোগিতার জন্য অন্য শহরে যেতে হবে। এতে মহারাজা টেনশনে পড়েন, কিন্তু তিনি জ্যোতিকে কখনো কোথাও যেতে বাধা দেননি, তাই তিনি তাকে যাওয়ার অনুমতি দেন। তবে জ্যোতি চলে যাওয়ার পর মহারাজা খুব একা হয়ে যান এবং প্রায়শই ঘুমিয়ে থাকেন। এক রাতে যখন তিনি ঘুমিয়েছিলেন, তার উপর দিয়ে একটি সাপ চলে যায় এবং মহারাজা তার টেরও পান না। অন্যদিকে আমরা একটি সেলসম্যানকে দেখি, যে একটি গ্যারেজে গিয়ে তার বাড়িতে রাখা চশমা হারিয়ে যাওয়ায় সে সেখানের কর্মচারীকে মারধর করতে শুরু করে। আসলে সেই চশমা তার স্ত্রী তাকে উপহার দিয়েছিল, যা সে খুব যত্ন সহকারে রাখত। যখন সে গ্যারেজে গাড়ি ঠিক করতে দিয়েছিল, তখন চশমাটি সেখানে ভুলে রেখে গিয়েছিল। গাড়িটি যখন বাড়িতে এলো, তখন চশমাটি আর সেখানে ছিল না। গ্যারেজে চিৎকারের শব্দ শুনে ধারা নামের একজন সেখানে আসে এবং সবাই তাকে বলে যে ওই বিক্রেতাই তোমার গাড়ি ডেলিভারি করতে এসেছিল। এরপর সেই বিক্রেতা ধারাকে মারধর শুরু করে এবং তাকে সন্ধ্যার মধ্যেই চশমাটা ফেরত দিতে বলে। সেই রাতেই বিক্রেতা তার বন্ধুদের সাথে বসে মদ্যপান করছিল, যখন হঠাৎ ধারা সেখানে এসে তার কাছে রাখা সেই চশমাটি দেখায়। আমরা জানতে পারি যে সেই চশমাটি ধারায় নিয়েছিল। তারপর ধারা সেই ব্যক্তির সামনে তার স্ত্রীর দেয়া চশমাটি ভেঙে ফেলে। এটি দেখে সেই ব্যক্তি ধারার উপর রেগে যায় এবং তাকে আবার মারার চেষ্টা করে, কিন্তু এবার উল্টোটা হয়। ধারা তাকে এবং তার বন্ধুদের খুব খারাপভাবে মারধর করে এবং হুমকি দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা মহারাজাকে পুলিশ স্টেশনে দেখি। মহারাজা বলে, আমার লক্ষ্মী বাড়ি থেকে হারিয়ে গেছে এবং একদিন ধরে তাকে খুঁজে পাচ্ছি না। এরপর সেই ইন্সপেক্টর মহারাজাকে জিজ্ঞাসা করে, এই লক্ষ্মী তোমার কে? সে কি তোমার স্ত্রী নাকি বোন? মহারাজা বলে, সে আমার স্ত্রীও নয়, বোনও নয়, আসলে সে আমাদের বাড়ির ডাস্টবিন। তখন জানা যায় যে মহারাজার বাড়িতে লক্ষ্মী নামের একটি ডাস্টবিন ছিল এবং সে সেটিকে খুব আদর করে রাখত। বন্ধুরা, আপনাদের মনে থাকবে যে শুরুতে অ্যাক্সিডেন্টে মহারাজার বাড়িতে একটি পিকআপ ট্রাক ঢুকে গিয়েছিল, যেখানে তার স্ত্রী মারা গিয়েছিল, কিন্তু সেই ডাস্টবিনটি জ্যোতির উপর এসে পড়েছিল, যা জ্যোতির জীবন বাঁচিয়েছিল। থানায় সেই ইন্সপেক্টর মহারাজার উপর খুব রেগে যায় এবং তাকে পাগল বলে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। এতে মহারাজাও খুব ক্ষেপে যায় এবং থানায় তাণ্ডব শুরু করে। সে বলতে থাকে, যতক্ষণ পর্যন্ত লক্ষ্মীকে খুঁজে না আনবে আমি এখান থেকে যাব না। এটি দেখে পুলিশ সদস্যরা তাদের সিনিয়র অফিসারের আসার অপেক্ষা করতে থাকে।
অন্যদিকে আমরা একজন চোরকে দেখি যে একজনের বাড়িতে ঢুকে কিছু কাগজপত্র এবং গয়না চুরি করে। ইন্সপেক্টর ভারদারাজন তাকে হাতে নাতে ধরে ফেলে। আমরা জানতে পারি যে এই চোরটি আসলে পুলিশেরই লোক এবং এই চুরি অনেক আগেই ঘটেছিল। এখানে তারা ঘটনা পুনর্নির্মাণ করছিলেন, কিভাবে চোর বাড়িতে ঢুকেছিল এবং চুরি করে নিঃশব্দে পালিয়ে গিয়েছিল। এরপর ভারদারাজন সেই চোরকে ধরে এবং চুরি করা গয়নাগুলি নিজের কাছে রেখে নকল গয়না সেই ব্যক্তিকে দেয়। তাদের কিছুই বুঝতে দেয় না যে গয়নাগুলি আসলে নকল। ভারদারাজন একজন খুব নিচু মানুষ ছিল এবং মামলাটি সমাধানের জন্য আলাদা টাকা নিত। এরপর ভারদারাজন থানায় আসে এবং স্টেশনের অবস্থা দেখে শকড হয়ে যায়। মহারাজাকে ডেকে তার সমস্যা জিজ্ঞেস করে। মহারাজা তাকে সেই রাতের কাহিনী বলতে শুরু করে। যখন আমি রাত 10টায় সেলুন বন্ধ করে বাড়ি ফিরি তখন 3জন লোক লুকিয়েছিল। তাদের সাথে আমার হাতাহাতি হয়, কিন্তু তারা আমার লক্ষ্মীকে চুরি করে নিয়ে যায়। ভারদারাজনও লক্ষ্মী সম্পর্কে জানতে চায়। লক্ষ্মী কি তোমার স্ত্রী ছিল? মহারাজা বলে, না, লক্ষ্মী আমার ডাস্টবিন। ভারদারাজন জিজ্ঞেস করে, সেই ডাস্টবিনে এমন কি ছিল যা নিয়ে তুমি রিপোর্ট লিখিয়েছ? মহারাজা বলে, তার মধ্যে কিছুই ছিল না, এটি একদম খালি ছিল, কিন্তু এটি আমার জন্য খুবই স্পেশাল। এটি শুনে ভারদারাজনের মনে টাকা কামানোর ইচ্ছা জাগে। তাই তিনি মহারাজার মামলাটি হাতে নেন এবং তার সাথে কাজ করা লোকদের বলেন যে ডাস্টবিনে অবশ্যই কিছু না কিছু ছিল, কারণ সেই লোকটি পাগল নয় যে শুধু একটি ডাস্টবিনের জন্য রিপোর্ট করবে। এরপর তারা সবাই লক্ষ্মীকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা সেলভাম নামের একজন ব্যক্তিকে দেখি যে তার সঙ্গে সাবারির সাথে মিলে অন্যের বাড়িতে ঢুকে চুরি করে। তারা শুধুমাত্র সেই বাড়িতে যায় যেখানে শুধু মহিলারা থাকে এবং চুরি করার পর মাঝে মাঝে তাদের ধর্ষণও করে। এখন আমরা দেখি সেলভার বিয়ে হয়েছে এবং তার একটি ছোট মেয়েও আছে যাকে সে খুব যত্ন করে। তার মেয়ের পিঠে একটি ক্ষত ছিল যা সে সবসময় মলম দিয়ে ঠিক করার চেষ্টা করত, কিন্তু ক্ষতটি সহজে সারছিল না। এখানে সেলভাম তার স্ত্রীকে বলেনি যে সে রাতে চুরি করে। তার পরিবারের সামনে সে খুব ভালো মানুষ হিসেবে থাকে এবং দিনে ওয়ারিং এর কাজও করে। আমরা দেখি সেলভার বাড়িতে মহারাজার ডাস্টবিনও আছে, যার মানে সেলভাম সেই রাতে মহারাজার বাড়িতেই চুরি করেছিল। অন্যদিকে আমরা দেখি পুলিশ মহারাজার ডাস্টবিনটি খুঁজে বের করার জন্য সব জায়গায় অনুসন্ধান শুরু করে এবং তাদের গোয়েন্দাকে ডাস্টবিন খুঁজে আনতে বলে। থানায় ভারদারাজন মহারাজার কাছ থেকে কাজ করানো শুরু করে। মহারাজা ভারদারাজনকে কথা দিয়েছিল যে যদি তিনি লক্ষ্মীকে খুঁজে আনেন তবে তিনি তাকে 5 লক্ষ টাকা দেবেন, যার মধ্যে 50,000 টাকা অগ্রিমও দিয়েছেন, কিন্তু এখনো কিছুই পাওয়া যায়নি। এরপর আমরা দেখি একদিন মহারাজা থানায় এসে ভারদারাজনের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। তার পাশে একটি গাড়ি মেকানিক বসেছিল যে ধারা নামের একজনের নিখোঁজের অভিযোগ করতে এসেছেন। মহারাজা তার সমস্যাটি জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছে। সেই ব্যক্তি বলে, ধারা নামের আমার একজন কর্মচারী বেশ কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে এবং মহারাজাকে ধারার একটি ছবিও দেখায়, যা দেখে মহারাজা ফ্ল্যাশব্যাক মনে করতে শুরু করে। আমরা দেখি মহারাজা সেই রাতে সেলসম্যানের কাছে গিয়ে তার গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আসলে যেদিন রাতে মহারাজার বাড়িতে চুরি হয়েছিল তখন মহারাজার তাদের সাথে হাতাহাতি করার সময় কারো কাছ থেকে একটি গাড়ির টোল পাস পাওয়া গিয়েছিল। গাড়ির নম্বরের সাহায্যে সেই গাড়ির মালিকের সন্ধান পেয়ে তার সাথে দেখা করতে এসেছিল। তখন ধারা এসে সেলসম্যানকে প্রচুর মারধর করে এবং সেখান থেকে চলে যায়। মহারাজাও তার পেছন পেছন ধাওয়া করে। ধারা দেখে যে মহারাজা তার পেছনে লেগে আছে। সে তার বন্ধুদের একটি স্থানে অপেক্ষা করতে বলে। মহারাজা পিছু নিতে নিতে সেখানে পৌঁছে যায় এবং এরপর তারা সবাই মিলে মহারাজাকে ধরে মারধর করে। তখন মহারাজা জানতে পারে যে সেদিন রাতে ওই 3 জনের মধ্যে ধারা একজন ছিল। এরপর মহারাজা তাদের সবাইকে মারধর করে। ধারা মহারাজকে বলে, তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ সেদিন রাতে আমাদের 3 জনের মধ্যে একজন পুলিশও ছিল। এটি বলেই ধারা মোটর বাইক নিয়ে পালাতে চেষ্টা করে। সেই সময় মহারাজা খুব রেগে যায় এবং ধারা পালানোর সময় তার গলা কেটে ফেলে। এবার প্রেজেন্ট সময় আমরা দেখি মহারাজা থানায় এসেছে, কারণ ধারা বলেছিল যে তাদের সাথে একজন পুলিশও ছিল। মহারাজা থানায় কমপ্লেন করে সেই পুলিশকে খুঁজতে এখানে এসেছে। অন্যদিকে সেই সেলসম্যান থানায় এসে ধারার বিরুদ্ধে অভিযোগ করে যে ধারা সেদিন রাতে এসে তাকে মারধর করেছিল এবং তার আগে একজন লোক এসে তার গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। এদিকে 2 জন পুলিশ মহারাজার টাকা খাওয়ার জন্য লক্ষ্মীর মতো একটি ডাস্টবিন তৈরি করার জন্য একজনকে বলে। সেই ব্যক্তি কিছুদিন সময়ও চায়। এবার আমরা দেখি সেলভার মেয়ের কিছুদিন পরেই জন্মদিন এবং সেলভা বলে যে এবার সে তার মেয়েকে একটি সোনার চেন উপহার দেবে। এখন জন্মদিনের দিন সেলভার বউ সেলভাকে ফোন করে এবং তাকে সোনার চেন নেওয়ার পর শেভ করে আসতে বলে।
সেলভা মহারাজা সেলুনে গিয়ে শেভিং করতে শুরু করে। এরপর তার স্ত্রীর ফোন আসে, আজ তাদের মেয়ের জন্মদিন এবং সে এখনো বাড়ি ফিরেনি। মহারাজা এই কথা শুনে সেলভাকে শেভিং করতে থাকে, কিন্তু ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যায়। তাই মহারাজা পাশের দোকান থেকে ব্যাটারি আনতে যায়। এমন সময় সেলভার কাছে একটি ফোন আসে, যেখানে তাকে বলা হয় যে তাদের চুরির খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে, কিছু লোক চুরি করে মানুষকে হত্যা করছে। পুলিশ মনে করে এটা অন্য শহরের লোকদের কাজ, কিন্তু তারপরও সতর্ক থাকতে হবে। সেলভা সাবরিকে আশ্বস্ত করে বলে যে তারা কোনোই প্রমাণ রাখেনি, তাই কিছু হবে না। ফোন কাটার পর মহারাজা তার পিছনে দাঁড়িয়ে সব শুনেছে, কিন্তু এমন ভাবে বিহেভ করছিল যেন সে কিছুই শুনেনি। শেভিং শেষে সেলভা তাড়াহুড়োয় সোনার চেনটি মহারাজার দোকানে রেখে চলে যায়। বাড়িতে গিয়ে সেলভা দেখে তার মেয়ের জন্মদিন খুব ভালোভাবে উদযাপন করা হচ্ছে, কিন্তু তার সেই সোনার চেন হারিয়ে গেছে। সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু চেন পায় না। মহারাজা সেই সোনার চেনটি দেখে এবং মনে পড়ে এটি সেলভার তার মেয়ের জন্মদিনে উপহার দিতে চেয়েছিল। তাই মহারাজা সেলভার ঠিকানা খুঁজে তার বাড়ি যায়। ঠিক তখনই পুলিশও সেখানে আসে এবং সেলভাকে গ্রেফতার করে। সেলভা মনে করে মহারাজা তার সব কথা শুনে ফেলেছিল হয়তো, এবং তাই সে পুলিশকে জানিয়েছে। তখন পুলিশ সেলভাকে অ্যারেস্ট করে, আর সেলভাকে এই অবস্থায় দেখে সাভারি গুলি চালাতে থাকে, কিন্তু পুলিশগুলি তাকে মেরে ফেলে। সেলভার স্ত্রী স্বামীর এসব কিছু জানতে পেরে তাকে ডিভোর্স দিতে চায়, এবং সেলভা তখন প্রতিজ্ঞা করে যে সে বের হয়ে মহারাজার কাছ থেকে প্রতিশোধ নেবে, কারণ তার মেয়ে এবং স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। এখানে আমরা জানতে পারি যে সেলভার সব ঘটনা ফ্ল্যাশব্যাকে ছিল। বর্তমান সময়ে মহারাজা তার ডাস্টবিনের অভিযোগ করতে পুলিশ স্টেশনে আসে। পুলিশ মহারাজার বর্ণিত ডাস্টবিনের মতো একটি নকল ডাস্টবিন তৈরি করে এবং তাকে পুরনো দেখানোর জন্য পাথর দিয়েও আঘাত করে। তারা দ্রুত 5 লক্ষ টাকা পাওয়ার জন্যই এমন করে। বরদারাজন চিন্তা করে নকল ডাস্টবিন তৈরি করলেই চলবে না, নকল চোরও লাগবে। সে মহারাজাকে আবার ফোন করে এবং সকালে এসে সে রাতের ঘটনা বলতে বলে, যেন নকল চোরকে সেই গল্প বলে মহারাজার কাহিনীর সাথে সংযুক্ত করা যায়। তারা ঠিক করে যদি মহারাজা নকল ডাস্টবিন নিতে অস্বীকার করে তাকে জেলে ঢুকিয়ে জিজ্ঞাসা করবে যে সেই ডাস্টবিনে এমন কি ছিল। পরের দিন মহারাজা থানায় এসে বরদারাজনকে সেই গল্প আবার বলতে শুরু করে। রাত 10টায় সে বাড়িতে এসে দরজা খুলেছিল। এখানে আমরা একটি চমকপ্রদ তথ্য জানতে পারি। সেই রাতে মহারাজা নয়, তার মেয়ে জ্যোতি বাড়িতে এসেছিল এবং 3 জন চোর সেখানে ছিল। জ্যোতি বাড়িতে এসে জামা কাপড় পরিবর্তন করতে যায়, তখন সেই 3 চোর তাকে দেখছিল। তারা মিলে জ্যোতিকে ধর্ষণ করে। এর মধ্যে একজন সেই পুলিশও ছিল যে মহারাজার ডাস্টবিন খুঁজে বের করতে চেষ্টা করছিল। জেল থেকে বের হয়ে সেলভা মহারাজার কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, তবে তার মেয়ে আগে সেখানে এসে সেই চোরদের দ্বারা রেপড হয়ে যায়। মহারাজা তার মেয়ের জন্য স্পোর্টস শু কিনছিল, তাই বাড়ি ফিরতে তার দেরি হচ্ছিল। বাড়ি এসে দেখে সে 3 চোর পালিয়ে গেছে। বর্তমান সময়ে মহারাজা তার মেয়ের কাহিনী বাদ দিয়ে নিজের উপর ঘটনা ঘটেছে বলে পুলিশকে জানায়, কিন্তু চোর এসে তার ডাস্টবিন চুরি করে নিয়ে গেছে। রাতে বরদারাজন সেই পুলিশকে নিয়ে মহারাজার শোনানো গল্প বললে সেই পুলিশ অফিসার শকড হয়ে যায়, কারণ মহারাজার গল্পটি ঠিক সেই রকমই ছিল যেভাবে তারা তার বাড়িতে প্রবেশ করেছিল। পুলিশ অফিসার তাড়াতাড়ি সেলভাকে সবকিছু জানায় এবং বলে মহারাজা এবার অন্যরকম একটি কাহিনী বলেছে, যেখানে আমরা বড় সমস্যায় পড়তে পারি, এবং এখন পুলিশও সেই চোরদের খোঁজা শুরু করে। সেলভা তাকে স্বাভাবিক থাকার জন্য বলে এবং বলে যে বাকি সবকিছু সে দেখবে। গল্পটি আবার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে মহারাজা রাতে বাড়ি ফিরে তার মেয়েকে এমন অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে যায় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তার মেয়ে জ্যোতি পুরো ঘটনা তাকে বলে যে যখন তার সঙ্গে অন্যায় হচ্ছিল তখন একজন লোকের পিঠে আঘাত লেগেছিল। জ্যোতি মহারাজাকে জিজ্ঞাসা করে কেন তারা তার সঙ্গে এমন করলো, এবং তাকে যে কোনো উপায়ে খুঁজে বের করতে বলে, যেন সে জিজ্ঞেস করতে পারে তার জীবন এভাবে ধ্বংস করে দিল কেন। মহারাজা তার মেয়ের অবস্থা দেখে খুব কাঁদে এবং অপরাধীদের হত্যা করার সিদ্ধান্ত নেয়। এখন সিন আবার প্রেজেন্ট সময়ে চলে আসে, যেখানে বরদারাজন মহারাজার বাড়িতে সেই রাতে যা ঘটেছিল তা পুনরায় ক্রিয়েট করতে শুরু করে, যে কিভাবে চোর ভিতরে ঢুকে এবং যখন চোর কিছু নেয়ার মতোই পেল না তখন সে ডাস্টবিন নিয়ে যায়। মহারাজা এমন ভাবে আচরণ করে যেন সে তার প্রিয় ডাস্টবিন ফিরে পেয়ে খুব খুশি, এবং পুলিশদের গলা জড়িয়ে ধরে তাদের পিঠে আঘাতে চেক করে। তখন সে বুঝতে পারে যে এই পুলিশ অফিসারই হলো সেই অপরাধী যে ওই রাতে তার মেয়েকে রেপ করে। মহারাজা সেই পুলিশ অফিসারকে তার বয়স জিজ্ঞাসা করে। সে বলে তার বয়স প্রায় 50 বছর। মহারাজা উত্তেজিত হয়ে যায় এবং বরদারাজন বলে তাকে জেলে ঢোকাবে। মহারাজা চমকে যায় এবং আমরা জানতে পারি বরদারাজন আগেই জানতো যে লক্ষ্মী কেবল একটি অজুহাত ছিল। মহারাজা তার মেয়ের সঙ্গে অন্যায়কারীদের খুঁজতেই
থানায় এসেছিল। কারণ বরদারাজন যখন এই কেসটি হাতে নিয়েছিল তখন সে জানতে পারে যে জ্যোতি হাসপাতালে ভর্তি এবং কেউ তাকে রেপ করেছে, যেটার পর থেকে সব পুলিশগুলো ডাস্টবিন খোঁজার নাটক করতে থাকে। বরদারাজন মহারাজাকে একটি ছুরি দিয়ে সেই পুলিশ অফিসারকে হত্যার জন্য বলে, কারণ সে মনে করত যে এরকম অপরাধীদের হত্যা করা উচিত। মহারাজা তার কথা মেনে পুলিশ অফিসারকে হত্যা করে। তারপর মহারাজা জানতে পারে সেলভা একটি কোম্পানিতে লুকিয়ে আছে এবং সেখানে পৌঁছে যায়। তাদের মধ্যে একটি ভয়াবহ লড়াই হয় এবং মহারাজা সেলভার 2 পা ভেঙে দেয়। সেলভা বলে যে সে তো সেরে উঠবে, কিন্তু মহারাজার মেয়ে এই ঘটনার পর কখনোই ঠিক হবে না, এটি তার প্রতিশোধ। তখনই জ্যোতি আসে এবং সেলভাকে তার সোনার চেন ছুঁড়ে মেরে বলে যে তুমি এটাই সেদিন চুরি করতে এসেছিলে, তাই না? নাও, এটা রাখো। সেলভা চমকে যায় এবং জিজ্ঞাসা করে চেনটি তার কাছে কিভাবে এলো। তখন এখানে খুবই শকিং একটি ব্যাপার আমরা জানতে পারি। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখি যে সেলভার অ্যারেস্ট হওয়ার পর মহারাজা তার পরিবারকে নিয়ে সেলভার স্ত্রীকে সেই চেন ফেরত দিতে গিয়েছিল। সেলভার স্ত্রী তা নিতে অস্বীকার করে এবং বলে চেনে না জানে কতজনের রক্ত লেগে আছে। এরপর মহারাজা তার মেয়ের জন্য একটি খেলনা কিনতে যায় এবং এটা সেই সিন ছিল যেখানে মহারাজা তার স্ত্রীকে খেলনা দেখাচ্ছিল। আর তখনই তারা গাড়ি দুর্ঘটনার শিকার হয়, যেখানে সেলভার স্ত্রীও মারা যায় এবং মহারাজার বউ এবং বাচ্চাও মারা যায়। যেই বাচ্চাকে সে বড় করেছে সে আর কেউ নয়, বরং সেলভার নিজের মেয়েই ছিল, যে স্টিলের ডাস্টবিনের জন্য বেঁচে গিয়েছিল। এরপর আমরা দেখি বর্তমান সময়ে জ্যোতি চলে যেতে থাকে। সেলভা তার পিঠের আঘাত দেখে এবং মনে পড়ে তার মেয়ের পিঠেও এমন দাগ ছিল। সে মহারাজার পায়ে পড়ে জিজ্ঞাসা করে জ্যোতি কি তার মেয়ে কিনা। মহারাজা জানায় যে হ্যাঁ, কিন্তু এখন সে তার মেয়ে এবং তাকে দূরে থাকতে বলে। মহারাজা জ্যোতিকে নিয়ে চলে যায়। সেলভা বুঝতে পারে সে কি ভুল করেছে এবং অপরাধ বোধে আত্মহত্যা করে। সিনেমাটি এখানেই শেষ হয়। বন্ধুরা, এই সিনেমাটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন এবং অন্য কোনো সিনেমার এক্সপ্লেনেশনও যদি জানতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরাই আমাদের চ্যানেলে এরকম ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।